নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে ডিম থেরাপির কথা বলবো। চারিধারে শুধু ডিম আর ডিম, পচা ডিম, ভালো ডিম শুধু তৃণমূলের প্রাক্তন নেতাদের গায়ে পড়ছে। তাদের হয়ে কেউ বলার কিছু নেই। তাদেরকে অর্ধনগ্ন করে রাস্তায় দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। এই এই ব্যাপারটা নিশ্চয়ই তারা ভালো করছেন, কারণ এই চুরির একটা শাস্তি হওয়া দরকার। কিন্তু বন্ধু, এটা মনে রাখতে হবে, যে অত্যাচার নবকংগ্রেস করেছিল সিপিএম শোধ দিতে পারেনি। যে অত্যাচার সিপিএম করেছিল বা বামপন্থ করেছিল, সে তাদেরকে ডিম থেরাপি তৃণমূল করেনি। আজকে তৃণমূলের চোরেরা সব ডিম থেরাপিতে ব্যতিব্যস্ত হয়ে গেছে। সেটাই হয়েছে আজকে দর্শনীয় জিনিস। কিন্তু এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যার কোনো মা নেই, বাপ নেই, কেন বাপ নেই বাপ নেই বলছি, যে এটা কোনো কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আসে না। এক শ্রেণীর মানুষ, যেটা সমাজে খুব ক্ষুদ্রতম একটা অংশ, তারা রাজনীতি করে, পার্টি করে। তারা ছোট থেকেই তাদের ঝোঁক থাকে যে আমরা পার্টি করব মানে রাজনীতি করব। এবং কলেজ, স্কুল সব জায়গাতেই তারা রাজনীতি করে। এবং ভবিষ্যতে দেখা যায় তাদের মধ্যে কেউ নেতা হচ্ছে, আবার প্রমোশন পেয়ে মন্ত্রীও হন। এইভাবে আস্তে আস্তে গণতন্ত্রটা টিকে আছে গোটা বিশ্ব জুড়েই। নিঃসন্দেহে তৃণমূলের নেতারা চুরি করেছে, তাদের শাস্তি হওয়া দরকার। এবং এই শাস্তিটা গোটা 100 বছর যাতে মনে রাখে, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা এই 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 শাস্তিটা মনে রেখে তারা রাজ্য চালাবে। নতুন করে তৈরি হবে মানুষের কর্মজীবন, মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বন্ধু, মনে রাখতে হবে এই কথাটা, যে যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে মানুষ খেতে মাখতে পারছে, আজকে গরুর দুধ বেড়েছে, এইটা তৈরি করেছিল বামফ্রন্ট বা সিপিএম। 100 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে এইটা হয়েছিল। 100 বছর ধরে তারা জমির জন্য লড়াই করেছিল। কেন বলছি? কারণ এই সমস্ত জমি ছিল জমিদারদের হাতে। তখন শাসন ব্যবস্থাই ছিল জমিদারদের হাতে, জমিদার তন্ত্র ছিল। এবং জমিদারদেরকে সরকার বলেছিল, ব্রিটিশ সরকার, যে সব জমি তোমার। জমি মানে তখন আচর, ব্রহ্মডাঙ্গা, যেখানে কোনো আলাদা জমি ছিল না, জলসেচের ব্যবস্থা ছিল না। কিছু কিছু জমিদার, সবাই খারাপ ছিল না, কিছু কিছু জমিদার এই জমি তৈরি করেছিল। পরবর্তী দিনে সরকার তৈরি করে এই জমি। এবং এই জমি সবটাই যোদ্ধার হাতে থাকে। বামপন্থীদের লড়াই ছিল এই জমি সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। এই যে কেন্দ্রিকতা, জমি একজনের হাতে থাকবে আর বাকি লোক, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে ফ্যান দাও করবে, যেটা পুরোনো দিনের গল্প সিনেমা থিয়েটারে দেখা যায়। এইভাবে এই জমির হয়ে লড়াই, গরিব মানুষের হয়ে লড়াই বামপন্থীরা লড়েছিল। এবং নকশালে আরেক ধাপ এগিয়ে গিয়ে তারা বলছিল জমিদার খতম করো, খতমের রাজনীতিতে গেছিল। এই বিভিন্ন রকমভাবে এইভাবে চলতে চলতে দেখা গেল জমি গরিব মানুষের মধ্যে যাচ্ছে না, উল্টে দেশ ভাগ হয়ে গেল। শরণার্থীদের বিরাট স্রোত চলে এলো। এবার মানুষ খাবে কি? অল্প একটু ভূখণ্ড পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের এই ভূখণ্ডে এত মানুষ বেড়ে গেল যে তাদের খাওয়ার কোনো সংস্থান নেই। সেই ফ্যান দাও এইভাবে পশ্চিমবঙ্গটা কীভাবে কী হলো মানুষ সবাই জানে, আমি নতুন করে আর বলবো না। তাই এর মধ্যেই জন্ম নিল বামফ্রন্ট সরকার। এই বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পরে তারা একটা স্লোগান তুললো যে আমূল ভূমি সংস্কার করতে হবে। এবং কিছু জমি পাট্টা দিয়ে দিল, কাঁচা পাট্টা। সে পাট্টা কাঁচা পাট্টাই হয়ে আছে। এই না দেখে তখন বিরোধী শূন্য সমস্ত দেশ, পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য। তখন নবকংগ্রেস একদম গর্তে ঢুকে গিয়েছে। এবং গরিব মানুষ জমিদারদের জমি যে যা পারলো ছিনতাই করে নিল, লাল ফ্ল্যাগ পুঁতে দিল এবং সেখানে তারা চাষ করতে শুরু করলো। এইভাবে একটা জমির বিকেন্দ্রীকরণ হলো। কতটা সরকার করেছে, কতটা পার্টিগুলো করেছে, আর কতটা সাধারণ মেহমতি মানুষ পড়েছে, সেটা তো সবাই দেখলেন। তা সেই জমি লড়াই যেটা বামপন্থীরা বলেন যে আমরা করেছি। যাই হোক, আপনাদের পথনির্দেশই হয়েছে। আরেকটা বামফ্রন্ট ক্ষমতা আসার পর করেছিল, সেটা হচ্ছে গিয়ে, এখানে উল্লেখে বলে দিই,
যে তারা গরুর ডিএনএ চেঞ্জ করে দিয়েছিল। কিভাবে না, আমাদের তখন গাই গরুগুলো 100-150 দুধ দিত সারাদিন, চোঁচা করেও। কিন্তু বামফ্রন্ট তাদের বিদেশি বীজ নিয়ে এসেছিল, অস্ট্রেলিয়ান জার্সি গরুর বীজ নিয়ে এসেছিল এবং একটা করে গরু সব চাষিকেই দিয়েছিল। আর জার্সি গরুর যে বীজ, সেই বীজ বপন করে দিয়েছিল ঘরে ঘরে। আজকে যার জন্য এক একটা গরু 50 কেজিও দুধ দেয় শুনেছি, আর সাধারণ গরুগুলো মোটামুটি 10 কেজি, 15 কেজি, 20 কেজি দুধ দেয়। দুধে স্বয়ম্বর হলাম আমরা, আর আমরা এই জমি ভাগ করে নিলাম। তা এখনো কি কেরলে মানুষ কাজ করতে যায় না? পাথর খাদানের লোকে কাজ করতে যায় না? অবশ্যই যায়। সেই রকম হয় না। কিন্তু আবার যদি সাধারণ মানুষের হাত থেকে জমি চলে যায়, তাহলে কি হবে পশ্চিমবঙ্গে? সেটাই এখন চিন্তার বিষয়। কারণ এই বিজেপি সরকার, এরা এই জমির আন্দোলন দেখেনি, শোনেনি, তার গুরুত্ব বুঝবে কিনা জানি না। যখন বামফ্রন্ট চলে যায়, তখন কিন্তু বামফ্রন্ট নেতারা এসে মমতাকে বলেছিলেন, বুঝিয়েছিলেন যে আমরা চলে যাচ্ছি নিঃশব্দে, আমাদের কাজ হলো না, আমরা পারলাম না জনতান্ত্রিক বিপ্লব তৈরি করতে। আপনারা যে ক্ষমতায় এসছেন ঠিক আছে, কিন্তু দেখেন এই জমি সিলিং তুলে দিয়েন না, তাহলে কিন্তু আবার গরিব মানুষ গরিব হয়ে যাবে। জমি সিলিং বলতে এই আপনার 2.5 একরের বেশি জমি রাখা যাবে না কোনো মানুষ, বাকিটা জিরো অ্যাকাউন্ট বা খাস জমি হয়ে যাবে। আজকে অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমিদারদের জমি কেড়ে নিয়ে চাষ করেন এবং সারা বছরের যে তাদের যে ভাতের চাল সেটা তৈরি করেন। এইটাই বামফ্রন্টের সাফল্য। কিন্তু সব কাঁচা পাট্টা, কাউকে পাকা পাট্টা দিতে পারেনি, কারণ কেন্দ্রীয় সরকারে তখন তো তারা পায়নি এবং তারা ঝুলছে, তারা কিন্তু এখনো কাঁচা পাট্টায় ঝুলছে। এমত অবস্থায় জমির সিলিং যদি তুলে নেয় বিজেপি সরকার, যেটা অলরেডি সেদিনকে দেখলাম আসানসোল থেকে বহু লোক অগ্নিমিত্রা পালকে রিকোয়েস্ট করেছে যে জমির সিলিং তুলে দিন। এই জমির সিলিং তুলে দিলে হবে কি, এখানে অনেক কোটিপতি আছে, বিশেষ করে এলআইসির ডিও থেকে ধান ব্যবসায়ী বা আরো অনেক ব্যবসায়ী আছে, ব্যবসাদাররা তো কম নেই, এবং গরিব মানুষকে শোষণ করার ব্যবসায়ীও অনেক আছে। আর আছে তৃণমূলের পুরনো নেতা কটা, দেখছেন তো কারো বাড়ি থেকে 4 কেজি, 5 কেজি, 6 কেজি, 8 কেজি অব্দি সোনা পাওয়া যাচ্ছে। কোটি টাকাটা যেন কোনো ব্যাপার নেই ওদের কাছে। এই সমস্ত লোকেরা ফিরে আসবে গ্রামে এবং গরিব মানুষের পেটে লাথি মেরে এই জমিগুলো তারা কিনে নেবে, সোজা রাস্তায় কিনবে, সরকার তাদের সাহায্য করবে এবং গরিব মানুষ ডবল দামে জমি শুনি দিয়ে দেবে, বিক্রি করে দেবে এবং পশ্চিমবঙ্গটা আবার সেই পরিলের ছোবড়ার মতো হয়ে যাবে, খেতে পাবে না মানুষ, এক বিভৎস ব্যাপার হবে। তাই এই ব্যাপারে আমরা বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন এই জমির সিলিং তুলে দিয়েন না। জমির সিলিং তুলে দিলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ।